নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকশের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন শিক্ষক মহাশয় অরুণ কুমার বাউরি। ওনার সাথেই আজকের আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। শুনবো ওনার জীবনের কথা, দীর্ঘদিন শিক্ষকতা করার অভিজ্ঞতা। যেহেতু উনি বাংলা বিষয়ের শিক্ষক, শুনে নেব বাংলা বিষয় বর্তমানে ছাত্রছাত্রীদের মনোগ্রাহী করে তোলার জন্য কি কি করণীয় সেই বিষয়গুলি নিয়ে। পজিটিভ বার্তার পুরো টিম ওনাকে আমাদের স্টুডিওয় জানায় স্বাগত। নমস্কার স্যার। নমস্কার, আমি অরুণ কুমার বাউরি, বাঁকুড়া জেলার অন্তর্গত বিবর্ধ সচিদানন্দ বিদ্যাপীঠের একজন বাংলা বিষয়ের সহশিক্ষক। পজিটিভ বার্তায় জায়গাতে এসে বা কিছু বলতে পাওয়ার ক্ষেত্রে আমার খুব একটা সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি, এবং এটা আমার কাছে একটা গর্বের বিষয়। উনি বাংলা বিষয় চর্চার যে বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন, সে বিষয়ে আমি দু চার কথা বলি। বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ বা টেকনিক্যালের যুগ। এখন সাধারণত বাংলা বিষয়ের প্রতি বিশাল একটা ঝোঁক বা প্রবণতা ছাত্রছাত্রীদের মধ্যে নেই বললেই চলে। এর পিছনে একটা জিনিসই রয়েছে, আমাদের যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা রয়েছেন, আমাদের ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা যে পড়াশোনাটা করবে তাতে যেন একটা সে কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে। তাই এই প্রযুক্তিবিদ্যার প্রতি আলাদা একটা ঝোঁক বর্তমানে দেখা গেছে। কিন্তু এই প্রযুক্তিবিদ্যাকে আত্মস্থ করার জন্যে বা রপ্ত করার জন্যে যেটা প্রয়োজন, মাথার মধ্যে যে চাপটা আসে, সেই চাপ কাটানোর জন্যে বাংলা সাহিত্যের প্রতি একটু যদি ঝোঁক বা প্রবণতা থাকে তাহলে খুবই ভালো। কেন, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, প্রবন্ধগুলো রয়েছে, সেগুলো আমরা যদি মাতৃভাষা চর্চার মধ্য দিয়ে ভালোভাবে আগে জানতে পারি, তবেই আধুনিক যে প্রযুক্তিবিদ্যা, সেই প্রযুক্তিবিদ্যাকে আত্মস্থ করা বা রপ্ত করা বা আয়ত্ত করা, এটাই কিন্তু সবথেকে বড় বিষয় হয়ে উঠতে পারে। সেই জায়গাতে আমি বলবো যে বিভিন্ন যে সমস্ত ছোট গল্পগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত গল্প রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত গল্প রয়েছে, বিভূতিভূষণের বিভিন্ন উপন্যাস, যেখানে গ্রাম বাংলার প্রকৃতি, জসিমউদ্দিনের যে সমস্ত কবিতা রয়েছে, সেখানকার যে সাধারণ মানুষের সহজ সরল জীবন, এইগুলোর সঙ্গে যদি একাত্মতা লাভ করতে পারে, তাহলে তখন তার মধ্যে একটা উদার মানসিকতা গড়ে উঠবে। মনের মধ্যে যে সমস্ত জটিল কুটিলতা বা চক্র যে সমস্ত বিষয়গুলো, সেগুলো বেরিয়ে যাবে। এই আধুনিক প্রযুক্তিবিদ্যার বিষয়টাকে সে কিন্তু সহজেই আয়ত্ত করতে পারবে। সাহিত্য তো সমাজ এবং মনের দর্পণ। সাহিত্য হচ্ছে আমাদের একটা সমাজের দর্পণ বা দলিল বলা যেতে পারে। দর্পণ অর্থাৎ আয়নার মধ্যে যেমন আমাদের প্রতিবিম্ব প্রতিফলিত হয়, স্বচক্ষে আমরা দেখতে পাই, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো হচ্ছে সমাজের একটা দর্পণের বিষয়েই প্রতিফলিত হয়। তাই সমাজের বিভিন্ন বিষয়গুলো যদি জানতে আমরা একমাত্র সাহিত্যের ক্ষেত্রেই পড়ি বা জানতে পারি, এবং সেখানে আমাদের একটা বাস্তব জীবনের রূপরেখা ফুটে ওঠে, যেখানে আমাদের নিজেদের জীবনের চিত্রটাই যেন আমরা লক্ষ্য করতে পারি। স্যার, যেহেতু বাংলা সাহিত্য নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং আপনি এই মুহূর্তে বাংলা বিষয়েরই শিক্ষক, প্রথমে আপনার সাহিত্যের প্রতি আগ্রহ কিভাবে জন্মালো? প্রথমে আমার সাহিত্যের প্রতি ঝোঁক প্রথম থেকেই ছিল। কেন, ছোটবেলায় যখন রচনা আমাদের পড়তো, তোমার জীবনের লক্ষ্য কি, কিন্তু সেই জায়গাতে অনেক আমারই বন্ধু ওরা লিখতো আমি একজন ডাক্তার হব, কেউ বলতো আমি একজন শিক্ষক হব, কেউ বলতো আমি একজন ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি সবসময় বলতাম একজন শিক্ষক হব। এবং সেখানে কোন বিষয়ের শিক্ষক হব? বাংলা বিষয়ে। কেন, এটা আমার মাতৃভাষা, আর আমি সাধারণ একটা পরিবারের ছেলে, যেখানে ধরা যেতে পারে যে আমি আমার পরিবারের ফার্স্ট জেনারেশন থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছি। ফলে এই বিষয়টা যেখানে অর্থনৈতিক দিক থেকেও পিছিয়ে রয়েছি, তাহলে অন্য বিষয় পড়তে গিয়ে যে বিপুল পরিমাণ অর্থের বোঝা এসে পড়বে, সেখানে বা অন্যান্য বিষয়গুলো রপ্ত করার ক্ষেত্রে একটু জটিলতাও আসবে। কিন্তু মাতৃভাষার বিষয়টা আমি সহজেই বোধগম্য বা অনুভব করতে পারবো। তাহলে সেইখান থেকে আমার প্রথম বাংলা বিষয়ের প্রতি ঝোঁক বা প্রবণতা আসে।
কেন এখানের বিভিন্ন বইগুলো যখন বাংলা বিষয়ের পড়তাম, সেখানে গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্যের চিত্র ভেসে উঠত। বিভিন্ন গল্পের মধ্যে যে জীবন চিত্রটা লক্ষ্য করতাম, সেখানেই আমরা দেখতাম কি যেন এটা আমাদের জীবন চিত্রের একটা দিক প্রতিফলিত হয়েছে। এইরকম বিভিন্ন বিষয়গুলো পড়তে পড়তে বাংলা বিষয়ের প্রতি একটা টান অনুভব করি, এবং সেই বিষয়েই আমি বাংলা বিষয়ে অনার্স পাস পড়ি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ করেছি, এবং হুগলি গভর্নমেন্ট যে বিএড কলেজের রয়েছে সেখান থেকে বিএডও করেছি। এবং জীবনে প্রথম আমি চাকরিতে ঢুকেছি এসএসসির মাধ্যমে। প্রথম যে বছর 1998 সালে এসএসসি প্রথম পরীক্ষা হয়, আমি সেই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হই। কিন্তু আমার তখন বিএড ডিগ্রি হয়নি, তখন বিএডে আমি পাঠরত, কিন্তু আমি উইথাউট বিএডেই বাংলা বিষয়ে শিক্ষকতার কাজে যোগদান করতে পেরেছি। এই যে সাহিত্যের ইতিহাস, এই বিষয়টিকে মনোগ্রাহী করে তোলার জন্য যদি কোনো পরামর্শ দেন। সাহিত্যের বিষয়টাকে মনোগ্রাহী করে তোলার জন্য আমি প্রথমেই বলবো, ক্লাসে পাঠদানের সময় ওদের যাতে একটা ঝোঁক বা প্রবণতা গড়ে ওঠে। যেমন বিভিন্ন টিচিং করার সময় বিভিন্ন তথ্যচিত্র একদম ছবি সহ বোর্ডে দেখিয়ে সেই বিষয়গুলোর ক্ষেত্রে ঝোঁক আনতে হবে। ধরুন আমি মধ্যযুগ পড়াচ্ছি, মধ্যযুগের বিভিন্ন মঙ্গল কাব্যগুলো রয়েছে, মনসা মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, আবার বিভিন্ন ধরনের অন্নদামঙ্গল রয়েছে। তো সেই মঙ্গল কাব্যের বিষয়গুলো যখন আমি পাঠদান করব, সেই পাঠদানের সময় ওই বিষয়গুলোর উপর বিভিন্ন ছবি দেখিয়ে মনোগ্রাহী করে তোলা যায়। আচ্ছা স্যার, আমাদের যারা আগামী যে প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা কমছে। এই ধরুন এখন রিসেন্টলি যে কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা হলো, সেই বইমেলাতে সেইভাবে বই বিক্রি হয়নি বলে প্রকাশকেরা দুঃখ প্রকাশ করছে। তো এই যে বই পড়ার টেন্ডেন্সি কমে যাচ্ছে, তার জায়গায় আসছে টেকনোলজি, অনেক অ্যানিমেটেড ভিডিও, যেটার মধ্যে দিয়ে বাচ্চারা আনন্দ পায়, বড়রাও নিঃসন্দেহে আনন্দ পায়। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? এই জায়গাটা আমার মনে হয় বর্তমান সমাজ একটু অন্যদিকে এগোচ্ছে। কেন? বইয়ের থেকে জীবনের সঙ্গী বা বন্ধু আর অন্য কোনো জিনিস হতে পারে না। কেন? বিভিন্ন প্রযুক্তিবিদ্যার মধ্যে যেগুলো আমরা জ্ঞান অর্জন করে থাকি, এই জ্ঞানটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী হয়, এবং অপরকে বোঝানোর ক্ষেত্রেও সেরকম সামর্থ্য তার মধ্যে লক্ষ্য করা যায় না। কিন্তু কোনো ছাত্রছাত্রী বা বিভিন্ন ব্যক্তি যদি বই থেকে অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু তার দীর্ঘস্থায়ীও হয়ে যায় এবং অপরকে বোঝানোর ক্ষেত্রে সবথেকে কার্যকরী ভূমিকা পালন করে। তাই আমি সবসময়ই বলবো যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যাতে বইয়ের প্রতি বেশি মনোযোগ হয়। ছেলেমেয়েরা বই কিনতে আগ্রহী হচ্ছে না, কিন্তু অভিভাবক বা অভিভাবিকা বা বাড়ির বিভিন্ন যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে বা ছেলেমেয়ের দাদা দিদি যারা রয়েছে, তারা যদি বইগুলো কিনে নিয়ে আসে এবং তারা নিজেরা পড়ে, তাহলে আমার মনে হয় আমাদেরকে দেখে তারা বইয়ের প্রতি ঝোঁক আপনা আপনি আসবে। মানে আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার পরামর্শ যে অভিভাবকদেরকে সচেষ্ট হতে হবে, অবশ্যই, যাতে তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে বই পড়ার প্রবণতা তৈরি করতে পারে। কেন? ধরুন আমি একটা গল্পের বই পড়ছি, আমার মেয়ে বললো বাবা কি পড়ছো? আমি বললাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক একটা গল্প ভালো পড়ছি। কেন? আমাদের আগে যে বিভিন্ন প্রবৃত্তিগুলো ছিল, সেই প্রবৃত্তিগুলো এখানে খুব সুন্দর রয়েছে, তার মধ্যে আলাদা একটা কৌতূহল জাগবে, সেও সময় করে সেই অংশটা হয়তো একবার পড়ে নিতে চাইবে। ফলে আস্তে আস্তে ওর সদিচ্ছার ভাবধারাটা বইয়ের প্রতি আসবে। এটা তো ঠিকই স্যার, যে সাহিত্য আমাদেরকে ইতিহাস এবং আমাদের যে সমাজ বিদ্যা, এই সমস্ত কিছুর জ্ঞান একত্রিত করে এনে দেয়, এবং নতুন বইয়ের যে গন্ধ, মলাটের যে গন্ধ, এর একটা আলাদা স্বাদ বা অনুভূতি রয়েছে। একদমই। আপনার যারা ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ করে আমি যে বিষয়ে শিক্ষকতা করি, সেই বিষয়টার প্রতি একটা ঝোঁক যাতে আসে, বা বিভিন্ন বাংলা বিষয়গুলো পড়ে
আগে জগৎটাকে ভালো করে আগে জেনে তারপর তার নিজের যে বিভিন্ন কর্মের দিকে ঝোঁক বা তাগিদ থাকবে, সেই পথেই যাতে অগ্রসর হয়, আমি সেই আহ্বানটাই জানাবো। ধন্যবাদ স্যার। আমরা শুনলাম অরুণ বাবুর কথা। উনি আমাদের সাহিত্য পাঠের যে প্রয়োজনীয়তা সেই বিষয়গুলি নিয়ে অবগত করলেন। আশা করি আপনারাও প্রত্যেকে শুনলেন, জানলেন, কারণ মাতৃভাষা আমাদের বাংলা এবং আমরা বাঙালি হিসেবে প্রত্যেকে গর্বিত। কারণ এখন চলছে ফেব্রুয়ারি মাস, যেই মাসে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করে থাকি। আমরা ওনাকে আমাদের সাথে পেয়ে আনন্দিত, একই সাথে গর্বিত। ভালো থাকবেন। নমস্কার।